কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ইন্টারন্যাশনাল পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে 21 তারিখ, সরি। প্রথমে বলে রাখি, আমাদের ভোকাব নিয়ে আমরা কিছু কাজ শুরু করেছি। ভোকাব হচ্ছে প্রতিদিন ডেইলি স্টার থেকে আপনাকে আপনার 20টার মতো ভোকাব দেওয়া হবে। এর পাশাপাশি হচ্ছে সেখানে সিনোনিম, অ্যান্টোনিমস, তারপর হচ্ছে অনেক কিছু থাকবে আর কি, ফুল প্যাকেজ। এর পাশাপাশি হচ্ছে আপনার, এটা অবশ্যই আমরা ওপেন রাখবো আর কি। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওয়ান প্লাসের বোকআপটা শেষ করবো আমরা, এবং হচ্ছে আপনার ফ্যানমের বোকআপটা শেষ করব। আর প্রতি উইকে একটা করে পরীক্ষা হবে, বোকআপ নিয়ে আলোচনা হবে আর কি। সো বোকআপ যেহেতু আসলে একবার পড়ে রাখার জিনিস না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমরা আপনার ডেইলি ফি রেখেছি হচ্ছে 1 টাকা 20 পয়সার মতো আশেপাশে। আর আমরা অর্থাৎ মাসে 33 টাকার মতো পড়বে আর কি, অর্থাৎ 3 মাসে হচ্ছে একটা কোর্স। এখানে হচ্ছে আমরা আপনার 100 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি আর কি। এটা ঠিক কোর্স না, এটা কন্টিনিউ হবে আর কি, ঠিক আছে? মানে আপনি অ্যাক্সেস নেবেন 3 মাসের জন্য আর কি, 100 টাকা দিয়ে। তো আমার মনে হচ্ছে কম টাকায় পসিবল না, আমরা হয়তো সামনে কোর্স ফি বাড়তেও পারে, বাট আপনারা যারা ইন্টারেস্টেড আর কি, 47 দিয়ে মন খারাপ করার কোনো কারণ নাই। আপনারা মেন ভিডিওটা পেয়ে যাবেন হচ্ছে আমার লার্নিং উইথ বিবর্ণরাফি ইউটিউব চ্যানেলে। ওইখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলছে, এটা দেখে নিন আপনারা। আসেন আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল শুরু করি। 47 যারা টিকবেন এবং হচ্ছে রিটেন দেবেন, তাদের জন্য একটা কমন টপিক হচ্ছে আরব বসন্তের মতো এশিয়ান বসন্ত। ঠিক আছে? অর্থাৎ এশিয়ার কোনো বসন্ত হচ্ছে কি না, এবং এটা মোটামুটি ধরে রাখেন চলে আসবে। এটা সবচেয়ে রেলেভেন্ট টপিক, এবং এটা আসবে 2 মাস পরে যেটা রিটেন। সো এটার ছাড়া আপনি রিসেন্ট কিছু পাবেন না। সো আই গেস যে হচ্ছে আপনারা খুব ভালো করে এটা পড়বেন। আমিও ট্রাই করবো আর কি পুরোপুরি এটা অ্যানালাইসিস করার জন্য। দেখেন, এখানে আপনার ফুলটা নিজেরা তো পড়বেনই, আমি জাস্ট আমার মতো করে রিভিউ করি। দেখেন, পরীক্ষার প্রশ্নগুলো আসবে, আপনি একদম নোট পড়ে বা পত্রিকার আর্টিকেল পড়ে লিখে দিবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনার মতো করে। যার অ্যানালাইসিস ভালো হবে সে বেশি নাম্বার পাবে, ঠিক আছে? So, আপনি আমারটা শুনেন, এরপর আপনার তো আপনি একটা অ্যানালাইসিস নিজে দ্বারা করাবেন, কেমন? এখন দেখেন যে আপনার এশিয়ায় কি আরব বসন্তের পুনর্জাগরণ হচ্ছে। তো এশিয়ার যে আপনার আরব বসন্তটা মতো একটা আমরা ইনসিডেন্ট দেখতে পাচ্ছি, এটা অনেকগুলো দেশে আমরা দেখতে পাই আর কি, ঠিক আছে? তো এখানে আপনার এখানে রাইটার বলা ট্রাই করছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এখানে আমি জাস্ট নিজের মতো করে একটু বুঝে আগে, আমি জাস্ট রাইটারের কথা বলতেছি আর কি, উনি যা বলার ট্রাই করছে সেটার মধ্যে হচ্ছে প্রথম ইস্যুটা হচ্ছে আপনার যে এই যে আপনার বিভিন্ন দুর্নীতি বা আপনার হচ্ছে অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে সমাজের একটা সোসাইটি সবসময় রেভুলেশন করে, ঠিক আছে? সেটাকে বাম দল বলেন বা প্রগতিশীল জোট বলেন। তো এই জোটটা হচ্ছে পুরোপুরি ব্যর্থ হয়েছে, পুরোপুরি ব্যর্থ হয়েছে রিসেন্ট টাইমে, ঠিক আছে? ওরা ফেল্ড হওয়ার কারণে আপনার জনগণ হচ্ছে, মানে ইয়াং জেনারেশন, ওরা হচ্ছে নিজেরাই হচ্ছে নিজের আপনার স্টেপ নেওয়া শুরু করছে, ঠিক আছে? কেন স্টেপ নেওয়া শুরু করছে? কারণ ওদের মধ্যে হচ্ছে হতাশা আছে, বঞ্চনা আছে, ক্ষোভের একটা ক্ষোভ আছে। ওরা হচ্ছে আপনার ওই ওই এত কিছু মিক্স করে হচ্ছে ওরা হচ্ছে কি করতেছে আপনার আপনার একটা 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 বিশাল বড় একটা বিস্ফোরণ দেখতে পাই আর কি আমরা, কেমন? এবং ওরা যে আপনার এখানে আপনারা যদি দেখেন আর কি, যে তারা হচ্ছে আপনার কখনো হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আপনার প্রাসাদের শয়নকক্ষে খাটে শুয়ে সেলফি তুলতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে ঢুকে পড়ে উল্লাসিত জনতার একই ছবি দেখাচ্ছে। এর পাশাপাশি হচ্ছে নেপালের যে পার্লামেন্ট, সেখানে তারা আগুন জ্বালাইয়া দিচ্ছে। মানে এই কাজগুলোর কারণটা হচ্ছে দীর্ঘদিনের যে চাপা ক্ষোভ, তারা হচ্ছে আপনার এই ওইটার বহিঃপ্রকাশ আর কি, এটা কেমন? এখন দেখেন যে আপনার এই যে একটার পর একটা দেশে, মানে ধর নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এইসব কান্ট্রিতে হচ্ছে আপনার হয় আন্দোলন করে পুরো গভর্নমেন্টকে ফেলে দিচ্ছে, কিংবা হচ্ছে একটা একটা নাড়া দিয়ে ফেলছে। এটা কি আসলে কাকতালীয় ব্যাপার, নাকি এটাতে কোনো ধরনের একটা সংযোগ আছে, বা এটা কোনো মেসেজ আমাদেরকে দিচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে দেখেন যে বৈশ্বিক প্রবণতা, মানে আমাদের একটা বৈশ্বিক প্রবণতা আছে, যেমন সংগঠিত বামপন্থী এবং প্রগতিশীল আন্দোলন। ওরা হচ্ছে মূলত হচ্ছে আপনার সকল করাপশনের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু তারা ফেল্ড হওয়ার কারণে আপনার হচ্ছে দুর্নীতি, বৈষম্য, দমননীতির বিরুদ্ধে তরুণরা হচ্ছে আপনার কী হয়েছে, নিজেরাই হচ্ছে এখন দাঁড়ায় গেছে, ঠিক আছে? আর তাদের হচ্ছে এখানে ফুয়েল যোগ হয়েছে বেকারত্ব। সবগুলো দেশে দেখবেন বেকারত্ব অনেক হাই, প্লাস করাপশন আছে, দুর্নীতি, আপনার দমনমূলক অভিজাত শ্রেণী, একটা প্লুটোক্রেসি দেখতে পাই আমরা, ঠিক আছে? এইসব কান্ট্রিতে একজন কিন্তু চালাচ্ছে এমন না, মানে ওরা কয়েকজন মিলে, বড়লোকরা মিলে মূলত দমন করতেছে আপনাদেরকে। এর পাশাপাশি অর্থনৈতিক সংকট আছে, ধনী গরিবের যে একটা বৈষম্য আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার সবগুলো মিলে একটা ইগনাইট করছে, কেমন?
আর এখানে হচ্ছে এই ওদের আপনার যে ফ্রাস্ট্রেশনটা এটা কিন্তু আপনার যে প্রিন্টেড মিডিয়া বলেন কিংবা হচ্ছে আপনার অনলাইন মিডিয়া বলেন ওরা হচ্ছে খুব একটা শেয়ার করতো না। তো এখানে যারা হয়েছে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছে, নিজেই এক একজন সাংবাদিক হয়ে গেছে, নিজেরাই লেখালেখি করতেছে, নিজেরাই আপনার ফেসবুকে প্রমোট করতেছে, সংগঠিত করতেছে, আন্দোলন করতেছে, পুরোটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া নির্ভরছে। এইখানে থেকে যদি কোশ্চেন যদি এখান থেকে আসে, এটা নিয়েও একটা কোশ্চেন চলে আসতে পারে। যেমন আপনার 46 রিজনে যেটা আসছে আর কি, এআই বেসড ইন্টারন্যাশনালি এআই নিয়ে কোশ্চেন চলে আসছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এআই বা স্মার্টফোন টেকনোলজি কিন্তু ইন্টারন্যাশনাল আপনার, যেমন ধরেন ট্রাম্প বলেন, পুতিন বলেন, ওরা সারাদিন পরে থাকে ফেসবুকে, টুইটারে টুইট করতেছে, সোশ্যালে আপনার টুইট করতেছে। মানে এখন ট্যাগ ছাড়া কিন্তু পলিটিক্স চলবে না, কেমন? এখন দেখেন এই যে স্টুডেন্টরা যে এত কিছু করতেছে, কিন্তু ওদের মধ্যে একটা কমন একটা ফেনোমেনন দেখা যায়, সেটা হচ্ছে ওদের হচ্ছে দক্ষ নেতৃত্ব নাই। এখানে কে যে লিড দিচ্ছে ব্যাপারটা এরকম না। যেমন এনসিপিকে দেখেন, এনসিপিতে 3-4 জন লিড দিচ্ছে বুঝে গেছে, কিন্তু আবার বাকি সব মানুষ যে এনসিপির 3জনকেই মানতেছে ব্যাপারটা এরকম না। আপনি দেখেন এনসিপি যখন আপনার 5ই আগস্টের পর কিন্তু এনসিপি পদত্যাগ করতেছে, এনসিপি অনেকে সরে যাচ্ছে, এনসিপি কি রিসার্চ করতেছে পাস্ট এনসিপির অনেকে। তাহলে দেখেন এই যে আপনার ওদের মধ্যে একদম কন্ট্রোল যে লিডারশিপ সেটা নাই, তারপর সুসংহত মতাদর্শ নাই। আপনি দেখবেন যে বাংলাদেশের থিঙ্ক করেন, আপনি চিন্তা করেন, যেখানে শিবির ছিল, ছাত্রদল ছিল, সাধারণ মানুষ ছিল, বৈষম্য বিরোধী ছিল, সবাই মিলেমিশে আসছে। এখানে যে একক যে মতাদর্শ, ওই মতাদর্শতে আমরা কিন্তু অনেক বিভিন্নতা পাই, ঠিক আছে? তারপর বিপ্লব পরবর্তী স্বপ্নের রূপরেখা, মানে আপনি বিপ্লব যে করতেছেন তারপরে কী হবে এই ধরনের কোনো রূপরেখা নেই। আপনি নিজেই দেখেন, আপনি নিজেও, আপনি যারা শুনতেছেন আপনার নিজেরাও অনেকে দেখা গেছে আন্দোলন করছেন। আপনাদের মধ্যেও দেখেন যে অ্যাকচুয়ালি রেভুলেশনের পরে শেখ হাসিনার পতনটা তো আপনার গোল না, গোলটা হচ্ছে বৈষম্য বিরোধী আপনার দেশ গঠন, ওনাকে পতনের মাধ্যমে। এখন আপনি ওনাকে পতন ঘটাইছেন, ঠিক আছে, এরপরে আপনি বৈষম্য বিরোধী বাংলাদেশ কেমনে গঠন করবেন সেই রূপরেখাটা কিন্তু এটা প্রকাশও হয় নাই, বা যারা আন্দোলন করছে ওদের মধ্যেও ছিল না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই কমন, আপনি সবগুলো রেভুলেশনে দেখবেন এরকমই হচ্ছে। তবু এই শূন্যতার মাঝে গড়ে উঠেছে এক নতুন বাস্তবতা, এবং বাস্তবতা আপনাকে মানাই লাগবে, ঠিক আছে? এশিয়া আরব বসন্তের পুনর্জন্ম হচ্ছে। যেমন শ্রীলঙ্কায় হচ্ছে যখন আপনার লাগামহীন মুদ্রাস্ফীতি হচ্ছে, বৈদেশিক ঋণের খেলাপি আপনার প্রচুর বাড়ছে, তখনই আমরা রাজাপক্ষের পরিবারতন্ত্রের পতন দেখলাম। বাংলাদেশের যুব বেকারত্ব আর চাকরির কোটা ব্যবস্থা, ঠিক আছে, এটা ছিল হচ্ছে সরকার পতনের মূল কারণ। এছাড়া ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান বৈষম্য, দেখেন সবখানেই মোটামুটি সেম। কারণ এটাকে হচ্ছে ইগনেট করে, কখন দেখেন ইগনেট করে যখন হচ্ছে এই আন্দোলনটা দমন করতে গিয়ে আপনার সরকারি বাহিনী যখন হচ্ছে আপনার দমন পীড়ন করতেছে, গুলি করতেছে, তখনই দেখা যাচ্ছে, দেখেন পুলিশের গুলির প্রতিবাদকারীদের মৃত্যু দেশকে রাজনৈতিক শূন্যতার দিকে ঠেলা দিয়ে প্রধানমন্ত্রীকে পদ থেকে বাধ্য করে। আপনি যখন বেশি আটকাইতে ট্রাই করবেন তখনই ওরা আরও জোরে বিস্ফোরিত হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম কেবল ডানপন্থী ইকো চেম্বার বা বিভাজনের জায়গা, কিন্তু বাস্তবে এখানে জন্ম নিচ্ছে বিরোধী প্রতিষ্ঠান, দুর্নীতি বিরোধী এক প্রবল তরঙ্গ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন মানুষ লিখতেছে আমি এখানে ঘুষ দিচ্ছে, ও আমার থেকে এটা যাচ্ছে এটা যাচ্ছে। সো যেই মানুষগুলো আপনার ঘুষ চাচ্ছে তারা সংখ্যা কম, যারা ঘুষ দিচ্ছে তারা সংখ্যায় বেশি, তো তারা একত্রিত হয়ে আন্দোলন করে ফেলতে পারতেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বড় একটা প্রভাব আর কি। আবার এই সোশ্যাল মিডিয়া দেখেন যে এই আপনার আরব বসন্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টুইটার, বাট হচ্ছে আপনার এশিয়াতে বা আপনার সাউথ ইস্ট এশিয়াতে হচ্ছে ইনস্টাগ্রাম এবং টিকটক এবং ফেসবুক অনেক বেশি ভূমিকা পালন করছে, কেমন? এখন দেখেন আবার এই প্রতিটা দেশই দেখা গেছে কমন একটা ফেনোমেনন ছিল কি, সোশ্যাল মিডিয়াকে অফ করার একটা এজেন্ডা দেখা গেছে। বাংলাদেশও অফ করছে, নেপালও অফ করছে, বাট আলটিমেটলি কিন্তু আপনি অফ করে সেটা কী করতে পারেন নাই, আপনি হচ্ছেন সেটাকে এই আন্দোলনকে বন্ধ করতে পারেন নাই, মানে তরুণরা জেগে উঠছে। হ্যাঁ, দেখেন যে আপনার ইন্টারনেটে আপনার সেন্সরশিপ, এটাতে কথা বললাম যে আপনার দেখেন হচ্ছে ন্যাপ বেবি হ্যাশট্যাগ ভাইরাল হয়ে ওঠার পরে হচ্ছে আপনার যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় আর কি। তো বন্ধ করার পরে কিন্তু এটা আরও বেশি ইগনাইটেড হয়েছে, কেমন? তাহলে এই যে আপনার হচ্ছেন তরুণদের যেই আপনার ফ্রাস্ট্রেশন, এই যে পুনর্জাগরণ, এটা আসলে এই একটা আর্টিকেল পড়লে হবে না, আপনাকে আরও কয়েকটা আর্টিকেল পড়তে হবে, এবং প্রতিটা দেশ সম্পর্কে আপনার একটু ধারণা রাখতে হবে যে কজন মানুষ মারা গেছে, কবে আন্দোলনটা শুরু হয়েছে, কিছু ডেটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? এশিয়ার যে আন্দোলনগুলো হচ্ছে, এবং নেক্সট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে এটা। যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মীদের নতুন ভিসা ফি $1,00,000 করা হয়েছে, এটা প্রতি বছর দিতে হবে, এবং এই ভিসাটার আপনার সবচেয়ে বেশি এনজয় করে হচ্ছে চীন এবং ইন্ডিয়া, সো সবচেয়ে বেশি কোপটা তাদের উপরে পড়বে।
এছাড়া হচ্ছে জানেন বাগরাম যে ঘাঁটি আছে এটা নিয়ে কিন্তু ট্রাম্প খুবই আক্রমণাত্মক কথাবার্তা বলছে এবং তালেবানও খুবই আক্রমণাত্মক রিপ্লাই দিছে। সো আলটিমেটলি আরেকটা গ্যাঞ্জাম আমরা দেখতে পাচ্ছি আর কি। দেখেন ফিলিস্তিনিদের মধ্যে চিরতরে উচ্ছেদের সংখ্যা বাড়ছে। এই হচ্ছে আজকে আমাদের ইন্টারন্যাশনাল পার্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।